সিএ 19-এর যে আসল বেড়াল সেটা ঝোলা থেকে বের করলেন অমিত শাহ। বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ বিধানসভার মাঝদিয়া রেলবাজারে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থাৎ যিনি একেবারে সংসদে সিএ নিয়ে ভাষণ দিয়েছেন, আমাদের ক্রোনোলজি শিখিয়েছেন এবং সেই ক্রোনোলজি শিখিয়ে বলছেন যে এই সিএ এর পরে এনআরসি হবে। তো এই ভাষণ দিতে গিয়ে এতদিন ধরে অমিত শাহরা দাবি করে এসছেন যে সিএ থেকে নাগরিকত্ব দেওয়া সুবিধা হবে। আমরা দেখেছি গত 11ই মার্চ যখন সিএআর 2024 মানে লাগু হয়, তখন সেখানে নাগরিকত্ব করার জন্য যে ফর্মগুলো দেওয়া হয়েছে এবং যে কথা ওখানে বলা হয়েছে, যে 9টি ডকুমেন্ট চাওয়া হয়েছে, সেই ডকুমেন্ট থেকে আমরা পরিষ্কার করে দেখতে পেয়েছি যে অমিত শাহরা আসলে মতুয়াদেরকে বেনাগরিক, ঘুষপেটিয়া, অবৈধ অভিবাসী এবং শরণার্থী হিসেবে চিহ্নিত করতে চাইছে। গতকাল ভাষণে অমিত শাহ দুটো শব্দ ব্যবহার করেছে, সেটা হচ্ছে এরা ঘুষপেটিয়া, এরা অবৈধ অনুপ্রবেশকারী। অর্থাৎ ঘুষপেটিয়া যেটা মোদি সাহেব বলছিলেন রাজস্থানে, ঠিক একই কথা অমিত শাহ এখানে বললেন যে মতুয়ারা শরণার্থী, মতুয়ারা ঘুষপেটিয়া। স্বাভাবিক কারণেই মতুয়াদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে এবং এই অসন্তোষ তৈরি হওয়ার সাথে সাথে কয়েকটি প্রশ্ন কিন্তু আমাদের মনে এসেছে। মতুয়ারা ক্ষুব্ধ হলেও তারা কিন্তু 2004 সালের মতো এই কালা কানুন বাতিল করো বলে রাস্তায় নেমে অথবা ঠাকুরনগরে অনশন করে তারা প্রতিবাদ জানাচ্ছে না। বন্ধুরা, আমাদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছেন মতুয়া সমাজের একজন চিন্তাবিদ, মতুয়া আন্দোলনের একজন কর্ণধার এবং এই যে দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলনগুলো আমরা করছি, সেই সামাজিক আন্দোলনেরও একজন কর্ণধার নিখিল বিশ্বাস মহাশয়কে আজকে ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। সব শ্রোতা বন্ধু, ভয়েস অফ বহুজন এবং সঞ্চালক ভাই শরণেন্দু বিশ্বাস, সঞ্চালক বলাতে কর্ণধার বলাই ভালো, এবং আমাদের সমাজের একজন প্রতিষ্ঠিত যে সমাজ সচেতন এবং সমাজ সেবক, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং এরকম বিষয় রাখার জন্য, যে বিষয়টা শুধু এই ফেসবুকে লাইভে ইউটিউবে নয়, এটা প্রত্যেকটা কোণে কোণে পৌঁছে যাওয়া উচিত ছিল। ভাই যেমন শুরুতেই বললেন যে কেউ পথে নামছে না, মতুয়ারা তথা নমশূদ্ররা। এইখানেই আমার প্রশ্ন নিখিল দা, হ্যাঁ, এই যে পথে নামছে না, এই সন্দেহটা কিন্তু আমরা করেছিলাম 2014 সাল থেকে। সন্দেহ করেছিলাম যে 2014 সালের যে আলোচনা এবং 2016 সালের যে ক্যাব, সেই ক্যাবে যে নাগরিকত্বের প্রতিবিধানগুলো রাখা হয়েছে, সেই অনুপাতে যদি মতুয়ারা নাগরিকত্ব দাও এই একটি শব্দ বলে, তাহলে তারা দেশের বেনাগরিক হিসাবে চিহ্নিত হয়ে যাবে।
এবং দেশের বেনাগরিক হিসেবে চিহ্নিত হয়ে গেলে দেশের নাগরিক হিসাবে যে অধিকার থাকে আন্দোলন করার, প্রতিবাদ করার, ধর্ণা দেওয়ার, সংসদ ভবন মানে অভিযান করার যে অধিকারগুলো থাকে তার কোনোটাই থাকবে না। আমরা সন্দেহ করে এই স্লোগানটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলাম। অমিত শাহ যে তথ্যের ভিত্তিতে নাগরিক, তার থেকেও অনেক বেশি তথ্য আছে মতুয়াদের ঘরে ঘরে, কিন্তু আমাদের সেই কথা মতুয়াদের কাছে পৌঁছয়নি। আমরা আমাদের অক্ষমতাকে স্বীকার করেই আজকে আপনাকে প্রশ্ন করছি যে মতুয়াদের এই যে ভয় পাওয়ার পেছনে কি ওই সূত্র কাজ করছে এখন যে আমরা তো দেশের নাগরিক নই? প্রতিবাদ কেন করছে না মতুয়ারা? কেন তারা প্রতিবাদের ঝাঁপিয়ে পড়ছে না? নিখিল দা, এই নাগরিকত্ব সমস্যা আমি বলবো সৃষ্টি করা হয়েছে, এটা ছিল না। যে সৃষ্টি করার পরে আমাদের মধ্যে, আমি মতুয়া তথা নমশূদ্র দৃষ্টিকোণ থেকে বলছি, যে 2004 সাল থেকে যে আন্দোলনের সূত্রপাত হলো বাংলায়, সেটা মূলত করেছিলেন মতুয়া তথা নমশূদ্ররা। সেই সময়টাই এই বোধহয় ভুলটা গেড়ে বসেছিল, যে তখনই বলা হলো যে নাগরিকত্বের জন্য আমরা আন্দোলন করছি উদ্বাস্তুরা। আচ্ছা, কত বছর ধরে একজন উদ্বাস্তু নামে খ্যাত হতে পারে? উদ্বাস্তু নাম তার গায়ে লেপ্টে থাকতে পারে। যারা আন্দোলন করছিলেন বেশিরভাগই তারা বহু পূর্বে এখানে এসেছেন, স্থায়ীভাবে বসবাস করছেন, অথচ তারা তখনও বলছিলেন আমরা উদ্বাস্তু এবং নাগরিকত্ব দাও। প্রথমে ভুলটা সেইখানটা হয়েছিল। তারপরে এখন দেখুন যে উচ্চতম নেতৃত্ব আমাদের দেশের, তারা বলছে মতুয়া তথা নমশূদ্রতে আমরা নাগরিকত্ব দেবো, যখন কি অন্য অনেক মানুষ এসেছে নমশূদ্র মতুয়ার বাইরে, তাদের নাম কিন্তু বলা হচ্ছে না। তাহলে তারা সেই সুযোগটা নিয়ে মতুয়া এবং নমশূদ্র চিহ্নিত করে ফেললো যে এই বর্গটিকে ধরতে হবে, এরা সংখ্যায় যেমন অধিক, এরা শিক্ষা দীক্ষায় অনেকটা এগিয়ে রয়েছে, বাংলাকে যদি ক্যাপচার করতে হয় তাহলে এই বর্গটাকে ক্যাপচার করতে হবে। সেই ক্যাপচার করতে গিয়ে সেই শক্তি, যে শক্তি নাগরিকতার সমস্যা সৃষ্টি করলো 2003 সালে সংশোধন করে, তারা এই নমশূদ্র মতুয়াদের মধ্যে সুশ্রুড়িটা ঢুকিয়ে দিল। আমি যেটুকু উপলব্ধি, যে এরা যে পূর্ব দিক থেকে, বাংলার দিক থেকে এসেছে, সেখানে মুসলমানদের সঙ্গে একটা এদের সম্পর্কের টানাপোড়েন শুরু থেকেই ছিল, কারণ নমশূদ্র গোষ্ঠীর থেকে বেশিরভাগ মুসলমান হয়েছে। সেই হওয়া থেকে পর্যন্ত এদের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন ছিল। তো এরা দমনও করেছে বেশি, নমশূদ্ররা মুসলমানদের, যারা ধর্মান্তরিত মুসলমান, তাদের অত্যাচার এরাই বেশি করেছে এবং এদের ব্যবহারও করা হয়েছে। জমিদার শ্রেণী বা তাদের উঁচু বর্ণের শ্রেণী, তারা কন্টিনিউটি হিসেবে, শিল্ড হিসেবে ব্যবহার করেছে। মুসলমানদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে উচ্চ বর্ণ কখনো আসেনি। মুসলমানদের সঙ্গে যা কিছু করতে হয়, ডিল করতে হয়, তাদের অত্যাচার যদি করতে হয়, শোষণ যদি করতে হয়, বা ভালোবাসা যদি বসতে হয়, থ্রু নমশূদ্র। সেই নমশূদ্রদের ঢুকিয়ে দেওয়া হলো যে তোমরা ওখান থেকে নির্যাতিত হয়ে এসেছো। এটা ঐতিহাসিকভাবে অনেকটাই সত্যি বেশিরভাগ মানুষের কাছে, যে কোনো না কোনো ভাবে একটা নিপীড়নের জায়গা ছিল। সেই জন্য তারা অনেক পরে এসেছেন, বাধ্য হয়েছেন। সেইটা একটা ধরলো যে তোমরা ওখান থেকে তাড়া খেয়েছো মুসলমানরা, এইবারে তারা সংখ্যায় ছাড়িয়ে যাচ্ছে। তারা যে হারে 4টে করে বিয়ে করছে, সংখ্যা বৃদ্ধি করছে মুসলমানের, তারা সংখ্যায় ছাড়িয়ে যাবে এবং এদের শাসক হয়ে বসবে। এইবারে তোমরা কোথায় যাবে? এই দুটো জিনিসে মতুয়াদের তথা নমশূদ্রদের সাধারণের মধ্যে এরা ঢুকে একেবারে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতো একেবারে তাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে একটা তো আমাদের নেতৃত্ব যারা আন্দোলন করছিল 2004 সাল থেকে, তারা নাগরিকত্ব দাও বলা শুরু করলো এবং নিজে উদ্বাস্তু হিসেবে তুলে ধরলো এবং সেটা আন্দোলন করলো যারা তাদের পরিচয় নমশূদ্র তথা মতুয়া, সেটা সারা ভারতবর্ষের মানুষের মধ্যে ঢুকে গেল যেন এরাই কেবলমাত্র অবৈধভাবে এসেছে। এবং আমাদের মধ্যে যারা ঢুকে গেল যে এইবার নমশূদ্রদের দমন না যদি করতে পারি, তাহলে আমাদের আবার দেশে তাড়িয়ে দিলে আমরা যাওয়ার জায়গা নেই,
নমঃশূদ্রদের মানে মুসলমানদের থেকে যদি তাড়ানোর থেকে বাঁচতে হয় একমাত্র বিজেপিকেই ভোট দিতে হবে, বিজেপিকে ক্ষমতায় রাখতে হবে। এই করে নমঃশূদ্ররা যেন তাদের মধ্যে যে আগুনটা ছিল, আমাকে এটা খুব পীড়া দেয় জানেন তো। নমঃশূদ্র একটা অতি প্রাচীন জনগোষ্ঠী, তাদের মধ্যে শৌর্য, বীর্য, ন্যায়পরায়ণ সবকিছু ছিল, তাদের যে প্রতিবাদের আগুনটা ছিল, আমি আগুন বলতে জ্বালিয়ে পুড়ে দেওয়া আগুনের কথা বলছি না, প্রতিবাদে আগুন যেটা ছিল সেটা যেন নিভে গেছে। এই জন্য আমরা পথে নামতে পারছি না, প্রতিরোধ গড়ে তুলতে পারছি না। সারা বিশ্বে মানে সারা ভারতবর্ষ বিশ্ব নজর রাখছে তো। যখন আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মতুয়া তথা নমঃশূদ্র বলছে, সারা বিশ্বের একটা নজর এরা, এই নমঃশূদ্র মতুয়া কারা, তো তাদের আচরণটা, তাদের ব্যবহার, তারা কিন্তু নজরে রেখে আমরা হাস্যাস্পদ হচ্ছি সারা বিশ্বের কাছে। মতুয়ারা সরল সাধাসিধে মানুষ, স্বাভাবিক কারণে তারা কৃষিজীবী মানুষ। রাজনীতি, দেশ নীতির এত খোঁজ খবর তারা রাখে না, সাধারণ মতুয়াদের কথা বলছি। কিন্তু যে সমস্ত লেখাপড়া জানা এবং তারা দাবি করে যে তারা উদ্বাস্তুদের নেতা, হ্যাঁ দাবি করে, তারা কি সত্যি সত্যি উদ্বাস্তুর সংজ্ঞাটা জানে? উদ্বাস্তু হচ্ছে হোমলেস যারা, ডিসপ্লেসড যারা, বাস্তু থেকে উচ্ছেদ হয়েছে যারা। অর্থাৎ এই যে তিনটে চারটে কথা আমি বললাম, তার সঙ্গে নাগরিকত্ব বেনাগরিকত্বের সম্পর্ক নেই। অক্সফোর্ডের যে ডিকশনারি, সেই ডিকশনারি থেকে আমি পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি যে কাদেরকে উদ্বাস্তু বলা হয়। নদী ভাঙনের ফলে উদ্বাস্তু হতে পারে, দেশের মধ্যে একটা বিশাল বড় ন্যাচারাল ক্যালামিটির জন্য একটা গোটা দ্বীপ কিংবা গোটা অঞ্চল বিচ্ছিন্ন হয়ে সলিল সমাধি হলে তারা উদ্বাস্তু হতে পারে। অর্থাৎ উদ্বাস্তুদের জন্য নাগরিকত্বের প্রয়োজন আছে না তাদের পুনর্বাসনের প্রয়োজন? তাদের পুনর্বাসনের প্রয়োজন না নাগরিকত্বের প্রয়োজন? ঠিক। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল কেন নাগরিকত্বের আন্দোলন করলেন না? তিনি পুনর্বাসনের আন্দোলন করলেন এবং বললেন তথাকথিত সবর্ণ সমাজ আমার মানুষকে রাজনৈতিকভাবে, ইচ্ছাকৃতভাবে বাংলা থেকে বাইরে পাঠিয়ে দিচ্ছে, দণ্ডকারণ্য, মালকানগিরি, মানা ক্যাম্প, এ সমস্ত জায়গায় পাঠিয়ে দিচ্ছে। তারা বাংলা সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, বাংলা ভাষাকে ধ্বংস করতে চায় এবং আমাদের মানুষের এক জায়গায় দেখতে চায় না। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল ইউসিআরসি নেতাদের পরিষ্কার করে বললেন এরা সবর্ণ সমাজের মানুষ। দুটো ভাষণ দিয়েছেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল বোলপুরে 2 দিন থেকে। সেখানে কেঁদে বলেছেন যে এই মানুষগুলো আমাদের মানুষকে বিতাড়িত করছে বিভিন্ন জায়গায়, এখানে জায়গা থাকা সত্ত্বেও বাংলায় তারা বাংলায় বাস করতে চায়। সুতরাং উদ্বাস্তু নয়, তারা উদ্বাস্তু নয়। তিনটে সংজ্ঞা এসেছে এই সিএএ আর সিএআর 2024 বিষয়ে। সেটা সুপ্রিম কোর্টও আপনি দেখেছেন, সুপ্রিম কোর্টও 3টে বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে। এক হচ্ছে যে উদ্বাস্তু যাদের বলছি, তার আপনি বলেন যে কতদিন ধরে উদ্বাস্তু থাকতে পারে একটা জাতি? লাগাতার বলে যাবে জেনারেশন আফটার জেনারেশন আমরা উদ্বাস্তু। কি করে হয়? তাদের বাড়ি আছে, গাড়ি আছে, সমস্ত কিছু আছে, তাদের বাড়ি আছে, উদ্বাস্তু তার রয়েছে, বাস্তু রয়েছে, সে বলবে আমি উদ্বাস্তু। 3 তলা বিল্ডিং, এয়ার কন্ডিশন গাড়ি চড়ে বেড়াচ্ছে নেতারা, 3 তলা বিল্ডিং, সে বলছে আমি উদ্বাস্তু। কি অদ্ভুত ব্যাপার বলুন। হ্যাঁ, সাধারণ যে সংজ্ঞা স্বরবর্ণ সেটা নেই, উদ্বাস্তু কাকে বলে সেটা জানছে না। 2 নাম্বার প্রশ্নতে এসছে শরণার্থী।
শরণার্থী হয়েছিল ৭১-এ। ইন্দিরা গান্ধী বললেন যে শরণার্থীদের ফিরে যেতেই হবে। মুজিবুর রহমান দেখালেন যে হ্যাঁ ৯৮ এত চলে এসেছে, কিন্তু কিছু মানুষ রয়ে গেছে। কারা? যাদের আগে থেকেই ৪৮-এর আগে থেকে যে সমস্ত মানুষ এখানে নদিয়া জেলাতে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনাতে এই পড়াশুনোর জন্য কাজ করত, শ্রমজীবী মানুষ হিসেবে কাজ করত, এমনকি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়ার যে সমস্ত জায়গায় আমি তল্লাশি করেছি সে সমস্ত জায়গায় নমশূদ্রদের বিশাল বড় বসতি রয়েছে। সেই মানুষগুলো এখানকার মানুষ, তারা মতুয়া। সুতরাং এই যে অমিত শাহ আজকে বলে দিল যে এরা হচ্ছে শরণার্থী, মতুয়া হলেই শরণার্থী। পাশাপাশি আর একটা বলা হয়েছে যেটা CAR 2024-এ বলছে যে এরা হচ্ছে ইললিগাল মাইগ্রান্ট, তাই তো? তাকে অ্যাপ্লাই করতে হবে কি করে? একটা ডিক্লারেশন দিয়ে সে বাংলাদেশ অথবা আফগানিস্তান অথবা পাকিস্তান থেকে সে এসেছে এবং এখানে ইললিগালি বসবাস করছে, অবৈধ অভিবাসী। তাহলে এই তিনটে তো সংজ্ঞা। উদ্বাস্তু নেতারা সেটা কেন বোঝাতে পারল না সাধারণ মতুয়াদের? এবং মতুয়ারা আজকে তারা তো গিনিপিগ হয়ে গেছে। সরল সাদাসিধে মানুষ বাবুদের উপরে বিশ্বাস করেছে, বাবুরা নিশ্চয়ই আমাদের ঠকাবে না। দেখছি অসীম সরকার বলছে না, এই CAA তে তুমি যদি বাংলাদেশি হিসেবে লেখো তাহলে তুমি নাগরিকত্ব পাবে। শান্তনু তাই বলছে, অম্বিকা তাই বলছে, জগন্নাথ তাই বলছে, সমস্ত বিজেপি কর্মীরা তাই বলছে। এবং এই স্বঘোষিত উদ্বাস্তু নেতারা কিছুদিন আগে পর্যন্ত বলছিল যে হ্যাঁ CAA তে যদি একটা ডিক্লারেশন দিয়ে মতুয়া ভাইরা নাগরিকত্ব পায় তো মিয়া ভাইরা বাধা দেন কেন? বলেছিল তো, আমাদের সামনে বলেছিলেন। তো বাধা তো দেয়নি, তো দিয়েছে, কেন নিচ্ছেন না কেন? আপনারা তো আন্দোলন করেছিলেন নাগরিকত্ব চাই, তো নিচ্ছেন, নেন, এবার নেন। কিভাবে নেবেন? এই জায়গাটা নেওয়া যায় সেই কথাই বলতে হবে, যে নেওয়া যায় কিনা। যে পদ্ধতিতে ওরা নাগরিকত্ব দেওয়ার কথা বলছে সেটা কি নাগরিকত্ব দেওয়া না নাগরিকত্ব হরণ করা? নিখিল দা, আমি একটু এইভাবে তুলে ধরি শরণার্থী কথাটা যখন এলো। শরণার্থী প্রথমতই যে আমাদের সারা বিশ্বের শরণার্থী সমস্যা রয়েছে, খালি ভারতবর্ষে নয়, কিন্তু যে আন্তর্জাতিক সংগঠন সেই সংগঠনের সঙ্গে সহমত নয় আমাদের দেশ। মানে শরণার্থীর ব্যাপারে যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য নিতে রাজি নয় আমাদের দেশ, মানে প্রোটোকলে সই করেনি, এটা আমার ধারণা। তো শরণার্থী সংজ্ঞাটা কি এবং আমাদের দেশে যে সমস্যা সেটা শরণার্থীর খোঁজে পড়ে কিনা সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি খুব সংক্ষেপে। তো শরণার্থী বলে যে সংজ্ঞাটা নিয়েছে আমি পড়ে শোনাচ্ছি, ইংরেজিতে আবার তর্জমা করা যেটা। তো সেটাকে বলছে শরণার্থী কাদের বলা হচ্ছে, যে ইউএনও তে যে সংজ্ঞাটা দিয়েছে জেনিভা কনভেনশনে, সেটা বলছে সেই সব ব্যক্তি রিফিউজি হিসাবে গণ্য হবে, মানে শরণার্থী হিসেবে গণ্য হবে যে তার জাতি, ধর্ম, নাগরিকত্ব, বিশেষ সম্প্রদায়, মানে সে বিশেষ কোনো সম্প্রদায় অথবা কোনো রাজনৈতিক বিশ্বাসের কারণে নিপীড়নের আশঙ্কার সম্মুখীন, মানে তার ধর্ম বা জাত বা কোনো রাজনৈতিক বিশেষ বিশ্বাস রয়েছে, কোনো আইডিওলজির বিশ্বাস রয়েছে, কোনো মতবাদের বিশ্বাস রয়েছে, বা কোনো একটি গোষ্ঠীর মানুষ হওয়ার ফলে সে আশঙ্কা করছে তারপর নিপীড়ন হবে। এই আশঙ্কার যে হবে এটার পক্ষে তার সুস্পষ্ট প্রমাণ রয়েছে, এই হচ্ছে এবং হতে পারে, তার উপর হতে পারে, তার আগে হয়েছে, এটা খুব সুন্দর প্রমাণ তার কাছে রয়েছে। তো সেই সব কারণে যদি কেউ বাইরে থাকতে মানে বাধ্য হচ্ছে, বাইরের অন্য দেশে, তার নিজের দেশ ছেড়ে, সেই নিজের দেশে নিরাপত্তা পাচ্ছে না, অথবা উক্ত নিপীড়নের আশঙ্কার দরুন নিজের দেশের নিরাপত্তা ব্যবস্থার উপরে আস্থাহীন,
অর্থাৎ এই নিপীড়ন হচ্ছে বলে নিজের দেশে যে নিরাপত্তা যে ব্যবস্থা সেটা আমার আস্থা নেই সেই ক্ষেত্রে, এবং যে পূর্বে যে দেশে স্থায়ীভাবে বসবাস করছিল অর্থাৎ তার নিজের দেশ, সেই দেশে ফিরতে পারছে না, অথবা উক্ত নিপীড়নের আশঙ্কায় সেই দেশে ফিরতে অনিচ্ছুক, তাদের শরণার্থী বলা হয়। অর্থাৎ একটি দেশে তার জাতিগত কারণে, ধর্মের কারণে হতে পারে, বর্ণের কারণে হতে পারে, কোন একটি নির্দিষ্ট মতবাদে বিশ্বাসের কারণে হতে পারে, সে নিপীড়নের শিকার বা তেমন মানুষ আরো নিপীড়নের শিকার, সেই আশঙ্কার সেই দেশে সে নিরাপদ নয়, সেই জন্য অন্য দেশে আশ্রয় নিয়েছে, সে ফিরে দেশে পাচ্ছে না নিজের দেশে, এবং এমনও পর্যায়ে গেছে সেই দেশ সেখানে ফিরে যেতে অনিচ্ছুক, তারা হচ্ছে শরণার্থী। যে ক্রাইটেরিয়া সেটা তাদের উপর কোনো রকম ভাবে প্রযোজ্য হতে পারে না, সেটা তৎকালীন রাষ্ট্রনেতা তারাও এটা স্বীকার করেছিলেন, তারাও জানতেন যে সংস্কৃতিগত যে সিমিলিটি রয়েছে, অপর কেউ নয়, এরা মূল নিবাসী ভারতীয় অরিজিনের মানুষ, এদের এখানে স্বাভাবিকভাবে চলে আসবে, চলে বসবাস করছিল। কিন্তু সেইখানে আজকে যে শরণার্থী বলে দিচ্ছেন, এই শরণার্থীর সংজ্ঞা কোনো মতে প্রযোজ্য এদের ক্ষেত্রে হতে পারে না। মতুয়াদের আগে ভালো করে বুঝতে হবে, কারণ মতুয়াদের যতই সরলসিদ্ধা আমরা বলি, তাদের মধ্যে কিন্তু শিক্ষা আন্দোলন হয়েছিল, শিক্ষা আন্দোলন করে শিক্ষা অর্জন করেছে, তারা যে অধিকার তারা অর্জন করেছে। তো এই জন্য তারা যতই স্বাভাবিক হোক, তাদের চিন্তাবোধ কিন্তু প্রখর, অন্তত সেইটা তাদের যারা নেতৃত্ববর্গ, তাদের যারা আন্দোলন করছেন, তাদের সেইটা মনে রাখতে হবে যে তাদের যে গোষ্ঠীর প্রতিনিধি, তারা তাদের প্রতিবাদী শক্তি, তাদের মধ্যে শিক্ষা আন্দোলন করে তারা শিক্ষিত হয়েছে, ওই জন্য কাউকে মূর্খ তারা যেন না ভাবেন, তাদের জন্য অতি পণ্ডিত যারা না ভাবেন। আজকে যে মতুয়া আন্দোলনের কথা যারা বলছেন, উদ্বাস্তু আন্দোলনের কথা যারা বলছেন, মতুয়া সন্তান বা নমশূদ্র সন্তান, তারা এখনো উদ্বাস্তু বলে চলেছেন, এখনো নাগরিকত্ব দাও কথা তারা বলছেন, এটা খুব পীড়াদায়ক। আর একদল তাত্ত্বিক বলছেন, সেটা হচ্ছে মানে সংবিধানের নাগরিকত্ব যে আর্টিকেল গুলো আছে 5 থেকে 11, তারা দেখিয়ে বলছেন যে সংবিধানেই বলে দিয়েছে 1948 সালের পরে, 1948 সালের পরে যারা যেখান থেকেই আসুক না কেন তারা বিদেশি। 48 সালের পরে যারা এসেছে তারা বিদেশি হয়। ইউসিআরসি 1977 সালেই একটা বিশাল বড় জয়লাভ করেছিল। ইউসিআরসি আন্দোলনের স্বীকৃতি পেয়েছিল 1977 সালের। অর্থাৎ ওরা যে কথা বলছে 1948 সালের গল্প, এবং এই গল্প দিয়ে মতুয়াদের প্রত্যেককে ভয় দেখানো হয়েছে যে তোমরা 71 নয়, 1948 সালের পরে যারা এসেছো তারা সবাই বিদেশি। 1971 সালের পরে মতুয়াদের এখানে আসার পরিমাণ থেকে অনেক বেশি সবর্ণ সমাজের মানুষ এখানে এসেছে। অবিভক্ত ভারতের পৌণ্ড সমাজের 40% মানুষ বাস করত এই যে সুন্দরবন অঞ্চলের অধ্যুষিত জেলাগুলোতে। তারা চলে এসেছে, তারা তো নাগরিকত্বের দাবি করছে না। সুন্দরবন হাসিল করার জন্য ছত্তিশগড় থেকে, এই আমাদের ঝাড়খণ্ড থেকে, রাঁচি থেকে কাতারে কাতারে আদিবাসী নিয়ে জঙ্গল হাসিল হয়েছে। তারা জঙ্গল হাসিল করে ওই অঞ্চলে, ওই যে সুন্দরবন অঞ্চলে তারা বসবাস করছে। তারা উদ্বাস্তু হয়ে চলে এসছে সেই সময়। ম্যাক্সিমাম ব্যবসায়ী যারা ঢাকার ব্যবসায়ী, সবর্ণ সমাজের ব্যবসায়ী, কুন্ডু, দাস, চৌধুরী, বোস, ঘোষ, দত্ত, এরা সবাই চলে এসেছে। এরা উদ্বাস্তু হলো না, যত দোষ সব হচ্ছে নমশূদ্রের। এই নমশূদ্র তথা চন্ডাল জাতির উপরে বহু পুরনো রাগ। যখন বাংলা ভাগ হচ্ছে, যখন নমশূদ্র অধ্যুষিত অঞ্চল জেলাগুলো রেখে দেওয়া হলো পাকিস্তানের মধ্যে, পূর্ব পাকিস্তানের মধ্যে, যেটা কি এই থেকে দিয়ে দেওয়া যেতে পারতো, দেওয়া হয়নি।
যখন এদিকে চলে আসছে তখন বেছে বেছে দেখুন যে বাংলার বাইরে যে দুর্গম অঞ্চলে পাঠানো হয়েছে, বাঘের মুখে গেছে, কুমিরের পেটে গেছে, রোগ ভোগে মারা গেছে, রোদ্দুরে মারা গেছে, পাহাড় পর্বতে ওই বিছের কামড়ে মারা গেছে, সাপের কামড়ে মারা গেছে, তারা বেশিরভাগই নমশূদ্র। তারপরে যখন ডেকে নিয়ে আসা হলো মরিচ ঝাঁপিতে, একেবারে পশ্চিমবঙ্গ সরকার তো ডেকে নিয়ে এলো, মন্ত্রীরা গিয়ে তো এলো, কিন্তু আবার দেখুন নমশূদ্ররাই আসছে। সে মারা পড়লো কারা? পুকুরে জল ঢেলে দেওয়া হলো, টিউবওয়েলে জল ঢেলে হলো, বিষ দেওয়া হলো, বাচ্চাদের যাতে সামান্যটুকু দুধটুকু খেতে না পায় সেই ব্যবস্থা করা হলো, ভাতে পেটে সবকিছুতে মারা হলো, তারও কিন্তু সেই নমশূদ্র। আর আজকে যে বলা হচ্ছে যে নাগরিকত্ব দেব, কাদের কথা বলা হচ্ছে? নমশূদ্র মতুয়া। আর পাশাপাশি বলা হচ্ছে যে এরা অবৈধভাবে বসবাস করছে 70 বছর ধরে। আমি পরে আরেকটা দেখাবো, অমিত শাহ যেটা বলেছেন বেআইনি, তারা বেআইনি ভাবে এই এদিনের ইয়েতেও এসে বলেছেন বাংলাদেশ, সেটা আমি পরে একটু দেখাচ্ছি। তাহলে এই যে কয়েকগুলো ঘটনা দেখাচ্ছি যে এই যে খালি নমশূদ্রদের চিহ্নিত করে দেওয়া হচ্ছে, এরা অবৈধভাবে বসবাস করছে এখানে, এবং পাশাপাশি বলা হচ্ছে এরা যেহেতু শিক্ষার দিকটা একটু বেশি, শিক্ষা আন্দোলনে বেশি অর্জন করেছে, সেই জন্য চাকরি বাকরি থেকে তুলনায় একটু বেশি এরা ভোগ করছে, সেই জন্য তারা জমি জমা একটু বেশি এবং ব্যবসা বাণিজ্য একটু বেশি ভোগ করছে নমশূদ্ররা। তাহলে এদের যদি তোমরা নাগরিকত্ব করে দেওয়া যায়, অন্যদের বলা হচ্ছে, অন্যরা হয়তো ওদিক থেকেও এসেছে, তাদেরও বলা হচ্ছে নমশূদ্রদের যদি দাবিয়ে দেওয়া যায়, এদের নাগরিকত্ব সম্বন্ধে প্রশ্ন দাঁড় করিয়ে এইসব থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে এইগুলো কিন্তু তোমরা পাবে। তাহলে যা কিছু রিসিভিং এন্ডে কিন্তু নমশূদ্র তথা চন্ডাল জাতি, এই জিনিসটা ভালো করে নমশূদ্র ও চন্ডালদের বুঝতে হবে যে তোমাদের প্রতি পূর্বের রাগ রয়েছে, কারণ তোমরা বৈদিক যে বিধান, বৈদিক ধর্মটাকে পূর্ব দিকে পূর্ব অঞ্চলে ঢুকতে দাওনি, ঢুকতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, তারা ঢুকতে পারেনি বলে আমাদের জন্য নিষিদ্ধ অঞ্চল। সেটা কিন্তু রিজলি সাহেব বলছেন, ওডোনেল সাহেব বলছেন যে নমশূদ্র, কেউ বলছে নমশূদ্র, কেউ বলছে চন্ডাল, এরাই আটকে দিয়েছিল আর্য ইনভেশন, এরিয়ান ইনভেশন। তাহলে সেইখান থেকে পূর্বের রাগ রয়েছে, এই জন্য তোমাদের চন্ডাল বলে ঘৃণিত করছে, বিভিন্ন ভাবে তোমাদের যাতে উৎপীড়নের শিকার হও, আর আজকে নাগরিকত্ব নাম নিয়ে তোমাদের অবৈধ বেআইনি বলে ছিনিমিনি খেলছে, খুঁড়োর কল তোমাদের সামনে ঝুলিয়ে দিয়েছে। তোমরা যত নাগরিকত্ব ধরতে চাও, নাগরিকত্ব তত দূরে সরে যায়। কবে বুঝবে নমশূদ্র চন্ডালগণ? আর তোমাদের নেতৃত্ব যারা দিচ্ছেন, কয়েকজনের নাম আমার মুখে এসে যায়, কিন্তু বলতে মানে বাদো বাদো, তাও কিছু করছে তো, করে আসছে, তারাও আজকে বলছেন, আইনি ব্যাখ্যা দিচ্ছেন তারা। তুমি যদি এই গোষ্ঠীর মানুষের আন্দোলন করো, তাহলে তুমি সে আইনের ভুল সেটাই তো তুমি তুলে ধরবে, যে আইনটা আমাদের বিপক্ষে যাচ্ছে, আইন আছে বলে সেইটাই তুমি সেটা ব্যাখ্যা করে যাবে। সেটা করলে হবে না। আমাদের আইন যে আমাদের বিপক্ষে গেছে, আমরা এখানে স্বাভাবিক নাগরিক এবং নাগরিক হিসাবে বসবাস করছি, সেই নাগরিক হিসাবে স্বীকার করে নিয়ে, নাগরিক মেনে নিয়ে তুমি এনআরসি করো, এনপিআর করো, তোমাদের সেইটা করতে হবে। সেইটার জন্য যদি না করো, তার জন্য আবার প্রতিবাদী হিসাবে আমাদের দাঁড়াতে হবে। সেইটা হবে আমাদের যে আন্দোলন যারা করছে বা মতুয়া নমশূদ্র সমাজের প্রতিনিধি যারা, তাদের এই কথা, নাকি আমরা অবৈধ, আমরা এখানে বেআইনি, আমরা নাগরিক নই, এই কথাগুলো তারা বলছেন এখনো। এটা আমরা শিক্ষা অর্জন করেছি যে আমরা আমাদের নিজেদের বলে যাচ্ছি আমরা এখানে বেআইনি আমরা নাগরিক নই। হ্যাঁ নিখিল দা, 2016 ক্যাব যখন এলো একেবারে শেষের দিকে, জানতাম ও ক্যাব পাস হবে না, ও ক্যাব নিয়ে কিচ্ছু হবে না। উদ্বাস্তু নেতারা উদ্বাহু হয়ে নৃত্য শুরু করেছিলেন এই সিএএ দেখে। আমাদের কথা শুনছে, কারণ এতদিন ধরে আমাদের অবৈধ অনুপ্রবেশকারী বলেছে, ইল্লিগাল মাইগ্রেন্ট বলেছে, সিএএ 19-এ অন্তত ইল্লিগাল মাইগ্রেন্ট বলা হবে না, এই কথা লেখা আছে। সুতরাং আমরা জিতে গেছি বলে চিৎকার করেছে। আজকে না কালকে ইউটিউবে বলছে না না না, এতে হবে না, আর একটা সিএএ চাই। নিচের নিম্নাঙ্গ থেকে কাপড় খুলে নিয়েছে। এবার নিম্নাঙ্গ থেকে কাপড় খুলে নিয়ে কোথায় মারতে হয় তাও তো ওরা জানে।
এরা তবুও ক্যা 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 করছে, ক্যা ক্যা করে এসেছে 2010 সাল থেকে, যেখানে বলছে সবাইকে অবৈধ অনুপ্রবেশ তকমা থেকে মুক্তি দিয়েছে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। যেটুকু আপনি জেবুসি রিপোর্ট দেখি, ক্যা 2019 দেখি, বা রুল বেরোনোর পরে, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না যে সবাইকে অবৈধ তকমা থেকে মুক্তি দিয়েছে। যাদের ছাড় দেওয়া হয়েছে তাদের ছাড়া আর কাউকে দেওয়া হয়নি। একেবারে। তাহলে সেইটা দেওয়ার পরে এখন বলছেন যে হ্যাঁ, অবৈধ থেকে মুক্তি দিয়েছে তকমা থেকে, কিন্তু তারা নাগরিকত্ব পাবে না। তো নাগরিকত্ব যদি না পায়, তাহলে তাদের কোন সংজ্ঞাটা তাদের প্রযোজ্য হবে? 2003 সালে যে অবৈধ অনুপ্রবেশকে বলে দেওয়া তাই হবে? তারা যদি নাগরিক না হয় এখানকার, তাহলে অবৈধ অনুপ্রবেশকারী। তা সেখানে অবৈধ অনুপ্রবেশকারী তকমা মুক্তি দিয়েছে, এইটা কোন জায়গায় আমি প্রমাণ করতে পারি, বা কোন জায়গায় তার সূত্র রয়েছে, তা কিন্তু দেখাচ্ছেন না। এখনো তিনি সেইটা বলে চলেছেন। ঠিক জায়গায় এসেছেন। সুপ্রিম কোর্টে ভারতের যে সলিসিটর জেনারেল, আপনাকে আমি সেই যে বিতর্ক সরাসরি সুপ্রিম কোর্টে হয়েছে সেই বিতর্কটা আপনাকে আমি শেয়ার করেছি। সেখানে পরিষ্কার করে বলছেন, একটা টাইম লাইন বেঁধে দিয়েছে, সেই টাইম লাইন ফ্রেমের মধ্যে বলছেন যে এই মানুষগুলো ইললিগাল মাইগ্রান্ট, এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে যে ভারত সরকারকে, সুপ্রিম কোর্টকে অবশ্যই জানাতে হবে যে কোন রাজ্যে, শুধুমাত্র আসাম নয়, আসাম থেকেও বেঙ্গল বর্ডার অনেক লম্বা, সুতরাং কোন রাজ্যে কত অবৈধ মানুষ, অবৈধ বলেছে, তাদের তো উদ্বাস্তু বলেনি, ডিসপ্লেসড বলেনি তো, তাদের রেফিউজি বলেনি তো, তাদের বলেছে ইললিগাল মাইগ্রান্ট। অর্থাৎ যেটা আপনি বললেন যে ইললিগাল মাইগ্রান্ট তকমাটা রয়ে গেছে, সেটা আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টের অর্ডার থেকে পরিষ্কার হয়ে গেছে যে এই মানুষগুলো ইললিগাল এবং এদের চিহ্নিত করতে হবে পরিষ্কার করে। এবং গুয়াহাটি হাইকোর্টের যে অর্ডার বেরিয়েছে, তাতে আমি কনক্লুশন যেটা সেটা দেখলাম, পুরোটা দেখা সুযোগ হয়নি। কনক্লুডিং প্যারাতে বলছে, যেটা রায় হিসেবে ধরা হয়, দুই রকম বলেছে। একটা হচ্ছে ডিক্লেয়ার্ড ফরেনার্স, অর্থাৎ যারা দাবি করেছিল তারা এখানকার নাগরিক, কিন্তু যে কন্ডিশন সেটা ফুলফিল করতে পারেননি, সেই জন্য তারা ঘোষিত বিদেশি তাদের তকমা দেওয়া হলো। যারা দাবি করেছিলেন, মাইন্ডেড, যারা এই দেশের নাগরিকত্ব দাবি করেছিলেন কিন্তু সেটা সন্তুষ্ট করতে পারেননি কর্তৃপক্ষকে, তারা ঘোষিত বিদেশি বলে চিহ্নিত হয়েছে। তাদের জন্য 5টা অধিকার কিন্তু রাখা হয়েছে। তাদের ডিপোর্টও করা হবে না, তারা নাগরিক হিসেবে স্বীকৃত না হলেও বেসিক 5টা নিডস এই দেশে বসবাস করতে পারবেন। আর একটা পাশাপাশি বলা হয়েছে তাদের ইলিগাল মাইগ্রেন্টস বলা হয়েছে, অর্থাৎ যারা আবেদন করেননি বা পরে এসেছেন বা এইরকম যারা, তারা একেবারে ইলিগাল মাইগ্রেন্টস, তারা কোনো অধিকার তারা পাবে না, তাদের ডিপোর্ট করতে হবে। এটা গুয়াহাটি হাইকোর্টও বলেছে। তাহলে এই অবৈধ তকমা মুক্ত হয়েছেন, আবার তারা নাগরিক নন, এটা কোন পর্যায়ে কোথা থেকে পাওয়া যাচ্ছে আমি তো বুঝে পাই না। এখানে আমাদের দীপক কুমার কুন্ডু নামে এক ভাই পরিষ্কার করে তিনি একেবারে দোষী সাব্যস্ত করছেন এক উদ্বাস্তু নেতাকে। আমি দেখিয়েছি, আমি আপনার সামনে রাখছি, দেখুন। সুকৃতি বাবু বারবার বলছেন যে অবৈধ তকমা উঠে গেছে, তিনি নিজে বলছেন যে ভুল বলেছেন। এই যে এনআরসির বিরুদ্ধে, এনপিআর এর বিরুদ্ধে এত বড় গণ আন্দোলন, জনগণ আন্দোলন স্বাধীন ভারত দেখেনি, সেটা সরাসরি সরকারকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে মানুষ বলছে যে তুমি ভুল পদক্ষেপ নিয়েছো সিএ এর বিরুদ্ধে আন্দোলন, যে এনআরসি চাই না। মতুয়ারা কেন বুঝতে পারলো না যে মূল আন্দোলনের মধ্যে থাকতে হবে? শুধুমাত্র নবশূদ্রদের আন্দোলন নয়, যেভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে যে এই বেটাগুলো ঘুষপেটিয়া, এই বেটাগুলো সাহস পাচ্ছে, মোদিরা তো সেখানেই। যদি মূল স্রোতের আন্দোলনে মতুয়ারা না আসে, তাহলে এককভাবে তারা এই যে তকমা দিচ্ছে,
এটা ঘোচাতে পারবে? মতুয়ারা নিজেদের হিন্দু বলে মনে করে, কিন্তু মতুয়ারা নাগরিকত্বের দাবি করা যাবে, হিন্দু বলে নাগরিকত্বের দাবি করা যাবে যে শর্তগুলো সিএ তে রয়েছে। সেই আবেগে মতুয়ারা মনে করছে আমরা হিন্দু যদি ডিক্লারেশন দিই তাহলে নাগরিকত্ব পাবো, সেই জন্য কি? হ্যাঁ, সেটা অনেকটা, কিন্তু এটাও ঠিক নয় যে তারা যদি এটা মনে করতো যে নাগরিকত্ব পাবো, তাহলে তারা তো ফর্ম ফিল আপে করলো না কেন? সেখানে একটা বড় প্রশ্ন দাঁড়ায়। তারা তো ফর্ম ফিল আপ করেনি, কারণ তারা এইভাবে নাগরিকত্ব পাওয়া যাবে না, অথচ তারা কিন্তু সেখানে আবার সমর্থনও করে। এখানে একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে আছে, তারা নিজেরা যেহেতু আবেদন করেনি, তাহলে তাতে তারা বিশ্বাস করে না এভাবে নাগরিকত্ব পাওয়া যাবে। ভেরি গুড, ভেরি গুড, একটা পজিটিভ জায়গা। নিখিল দা, একটা দারুণ প্রশ্ন এসেছে। পায়েল দেব প্রশ্ন করেছেন যে অনুপ্রবেশকারী তকমা যদি না যে থাকে, ঘুচে থাকে, তাহলে আলো রানীকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে না কেন? আলো রানীকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে না কেন? ইদানিং কিন্তু পুশব্যাক করার যে আওয়াজটা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ পুশব্যাক যদি করতে হয় তাহলে যে দেশে পুশব্যাক করতে হবে সেই দেশের সরকারকে আগে স্বীকার করতে হবে যে ওই যাকে পুশব্যাক করা হচ্ছে সে আমার দেশের নাগরিক, তাকে আমরা ফিরিয়ে নেব। তার জন্য ট্রাভেল ডকুমেন্টস পাঠাবে সেই দেশের সরকার। তো বাংলাদেশ সরকারও বলে দিয়েছে যে আমাদের দেশ থেকে অবৈধভাবে কোনো আমাদের নাগরিক ও দেশে যায়নি। আর এ দেশের সরকার কিন্তু ঘোষণা করেছে যে কোনো অবৈধ অনুপ্রবেশকারী আমাদের ভারতবর্ষে নেই। এই যে আমাদের দেশে কোনো অবৈধ অনুপ্রবেশকারী নেই, এই জায়গাটাকেই কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে যে কি করে বলল সরকার যে এদেশে অবৈধ অনুপ্রবেশকারী নেই। অবৈধ অনুপ্রবেশকারী বলতে আমি একটা কথাই বারে বারে বলতে চাই যে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে 2003-এ এটা সমস্যা সৃষ্টি করা হয়েছে এই দেশের স্বাভাবিক নাগরিকদের ক্ষেত্রে। তো সেইটা এরা ভালো করে জানে যে আমাদের একটু আগে যেটা বললেন বাংলা ভাগ হয়েছে, সেই বাংলা ভাগ হওয়ার যে এটা ভাষাভিত্তিক আমাদের রাজ্য, সেই সংস্কৃতি জাতিগত দিক থেকে আচার আচরণ ঐতিহ্য সবকিছু এক। তো সেই মানুষগুলোকে ব্রিটিশ ভারতের তারাও নাগরিক ইন্ডিয়ান অরিজিনের, তাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া যায় না। তারা বিশেষ করে যারা বহুদিন আগে থেকে সেখানে বসবাস করছে তাদের নিজের দেশ মনে করে, তো এটা তারা ভালো করে জানেন। অবৈধ অনুপ্রবেশকারী বা একটা দেখুন জেপিসিতে তাদের প্রশ্ন করা হয়েছিল যে আপনারা খালি পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ কেন রাখলেন, শ্রীলঙ্কা কেন রাখলেন না, মায়ানমার কেন রাখলেন না? তো ওরা বলছে যে আমরা বিদেশি যাদের মনে করছি তাদের ওইসব দেশের থেকে বিদেশি যারা আসবে তাদের বিদেশি মনে করছি। এই তিনটে দেশের বিদেশি তারা মনে করছি না, তারা আমাদের নিজেদেরই মানুষ। তো সেই বিদেশিদের জন্য তাদের আলাদা আইন আছে, জেপিসিতে ভালো করে দেখবেন আবার আছে এই কথাটা, তাদের জন্য আলাদা আইন আছে। এই জন্য তারা ভালো করে জানে যে এদের অবৈধ বলে গণ্য করা যায় না। কিন্তু যেহেতু সমস্যাটা জিয়ে রাখতে হবে রাজনৈতিক লাভের জন্য, ভোটের জন্য, সেই জন্য সমস্যার সমাধান করা হচ্ছে। আমি অসীমকে একটা প্রশ্ন করতে চাই। অসীম, এই যে সমস্ত মানে দিগ্গজ পণ্ডিতেরা লিখছেন যে 1948 সালের পরে যারা আমরা এখানে এসেছি, যারা এসেছে তারা সবাই বিদেশি অনুপ্রবেশকারী বা তারা হচ্ছে অবৈধ। তা সেই সমস্ত দিগ্গজ পণ্ডিতরা যারা ফেসবুকে লিখছে তারা কি স্থানীয় যে প্রশাসনিক ভবন কিংবা থানাতে এবং অন্যান্য জায়গায় তারা কি ডিক্লারেশন দিয়েছে তাদের সমস্ত মানে দলিল দস্তাবেজগুলো দেখিয়ে যে আমি এখানে অবৈধভাবে এসেছি, এত বাড়ি করেছি, এই চাকরিটা করেছি, WBCS এর চাকরি করেছি, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হয়েছি, আমি ভাই অবৈধ, এই আমি ডিক্লারেশন দিলাম, সেই ডিক্লারেশন কি দিয়েছে?
তাহলে এরা অবৈধ হিসেবে দাবি করছে কি করে? সেই ডিক্লারেশনে ওরা দিলে তো অবৈধ হয়ে যায়, তাদের নিজের ডিক্লারেশনে হয়ে যায়। তারা তো সেই ডিক্লারেশন দেয়নি, অথচ তাদের লিখছে তারা যে যারা এই দেশে এসছে এইভাবে তারা অবৈধ নাগরিক, কিন্তু তাদের তো ভোটার কার্ড আছে, আই কার্ড আছে, সমস্ত রকম নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছে। তার সত্ত্বেও তারা কি করে অবৈধ অনুপ্রবেশকারী হয় বা বেনাগরিক হয়ে থাকে? তারা যারা এই 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 কথা যারা স্বীকার করছে যে তারা আই কার্ড এইগুলো থাকা সত্ত্বেও তারা বেনাগরিক, তাহলে তারা চাকরি করছে কিভাবে? তাদের সেই প্রশ্নটা তাদের করা উচিত। 1955 সালে নাগরিকত্ব আইন হয়েছে। 55 সাল থেকে শুরু করে আমি ধরে নিলাম 1986 সাল 87 সাল পর্যন্ত এই যে অন্তত জন্মগত দিক থেকে যে সংশোধনী আনা হয়েছে, 1955 সালের আইন অনুসারে, নাগরিকত্ব আইন অনুসারে যারা এখানে 5 বছর 10 বছর বসবাস করেছে তারা ন্যাচারালাইজেশন পদ্ধতিতে নাগরিক হয়ে গেছে। তারা ভোটার তালিকায় নাম লিখিয়েছে, রেজিস্টার্ড, দে হ্যাভ রেজিস্টার্ড দেয়ার নেম ইন ভোটার লিস্ট, এবং জেপিসি বলছে তারা অলরেডি এদেশের নাগরিক। 2 নাম্বার, যে তাহলে পাল্টানো হয়েছে 1986 সালে, যে বাবা মার মধ্যে একজনকে ভারতীয় হতে হবে, একজনকে অন্তত ভারতীয় হবে, আর একজন বিদেশ থেকে আসতে পারে, যেখান থেকে সেখানে আসতে পারে, কিন্তু সেখানে তাকে ইল্লিগাল বলা হয়নি। 86 সালে বলা হয়নি। 86 সাল থেকে 2004 সাল অর্থাৎ 55 থেকে 2004 সাল পর্যন্ত যে সমস্ত মানুষেরা এখানে ন্যাচারালাইজেশন পদ্ধতির মধ্যে দিয়ে, রেজিস্ট্রেশন পদ্ধতিদের মধ্যে দিয়ে অলরেডি তাদের নাম ইলেকটোরাল রোলে লিখিয়ে ফেলেছে এবং দেশের বৈধ নাগরিকত্বের প্রমাণ সমস্ত ডকুমেন্ট করে ফেলেছে, তারা দেশের নাগরিক। 2004 সালের যে পাশ হলো নাগরিকত্ব আইন, সেই নাগরিকত্ব আইনে তুমি ইল্লিগাল বলে একটা ডেফিনেশন দিলে, সেখানে দেশের কথা উল্লেখ করনি, দেশের কথা উল্লেখ করনি, কোন দেশ কোন দেশ কোন দেশ ফরেনার্স বলা হচ্ছে, ফরেনার্স, they are foreigners, না ফরেনার্স এন্টারিং ইনটু ইন্ডিয়া, তারপর পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টস নিয়ে এটা বলা হচ্ছে। ফরেনার্সদের মধ্যে ইন্ডিয়ান অরিজিন বলে একটি বিশাল তথ্য রয়েছে, ইন্ডিয়ান অরিজিন এবং ইন্ডিয়ান টেরিটরি। ইন্ডিয়ান অরিজিন, ইন্ডিয়ান টেরিটরি মধ্যে যারা পড়ে তাদের ফরেনার্স বলা যায় না, রয়েছে তো, সেটাই তো মেন কথা। এইটাই 1935 অ্যাক্টের মধ্যে যে ইন্ডিয়ার কথা বলা হয়েছে সেটা তো সংবিধানে উল্লেখ রয়েছে। একদম ইন্ডিয়ান টেরিটরি এবং মানে অরিজিন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান অরিজিন যে কথা বলছে তাদের কোনোভাবেই বিদেশি বলা যায় না। সেই কথাই কপিল সিবাল সেদিন DY চন্দ্রচূড়কে বোঝানোর চেষ্টা করেছেন যে দে আর নট ফরেনার্স। আপনাকে ইতিহাস জানতে হবে তাহলে ফরেনার্স কাদের বলা হয়। তারা ইন্ডিয়ান অরিজিন এবং ইন্ডিয়ান টেরিটরি, 1935 সালের আইনে যে ইন্ডিয়ান টেরিটরির ব্যাখ্যা রয়েছে সেই ইন্ডিয়ান টেরিটরির মধ্যেই অবস্থান করে, দে আর নট ফরেনার্স। তাহলে এই যে সিএএ কাদের করা হয়েছে? ফরেনার্সদের জন্য। অর্থাৎ কমপ্লিটলি এই সিএএটি হচ্ছে দেশের সংবিধান এবং নাগরিকত্ব আইনের বিপক্ষে একটি কালাকানুন। এই কথাই তো আমরা বোঝাতে চেয়েছিলাম নিখিল দা। হ্যাঁ, তো আমি একটু গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তিনি আনন্দবাজার সঙ্গে একটা সাক্ষাৎকারে বসে তিনি কি বলছেন এটা একটু তুলে ধরতে চাই, তাহলে বোঝা যাবে তার কথার মধ্যে থেকে আমরা কি গ্রহণ করতে পারি।
তার কতটা বিশ্বাসযোগ্য এবং তিনি কি চোখে দেখছেন, এবং স্পেসিফিক্যালি জিজ্ঞেস করা হচ্ছে মতুয়াদের সম্বন্ধে। তো আমি একটু পড়ে শোনাচ্ছি যা পেপারে বেরিয়েছে। তো সাক্ষাৎকার নিয়েছিলেন দুইজন সাংবাদিক। তাদের প্রথম একটা প্রশ্ন যেটা নাগরিকত্ব বিষয়ে, সেটা আমি বলছি, খালি একটা বড় ইন্টারভিউ ছিল, সবটা আমি যাচ্ছি। ঠিক সংক্ষেপে বলুন। হ্যাঁ, সংক্ষেপে। তারা বলছে সিএ কি বাংলায় আপনাদের রাজনৈতিক সুবিধা দেবে? সাংবাদিকরা প্রশ্ন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। অমিত শাহ কি বলছেন? সিএ আমরা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য করছি না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নই যে প্রতিটি বিষয়ে লাভ লোকসান খুঁজবো। বুঝুন, একটা কথা বলুন, ওপার বাংলা থেকে যে শরণার্থীরা এসেছেন, শরণার্থী বলছেন উনি, তাদের নাগরিকত্ব পাওয়া উচিত কি উচিত নয়? তো তারাই বলছে এদের নাগরিকত্ব পাওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী ওই জবাবটা দেওয়ার পরে সাংবাদিকরা বলছেন তারা তো সবাই ভোটার, যারা শরণার্থী বলছো, যাদের নাগরিকত্ব পাওয়া উচিত যাদের বলছো তুমি, তারা তো সবাই ভোটার। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিচ্ছেন কিন্তু বেআইনি, তারা ভোটার কিন্তু তারা বেআইনি। এই কথাগুলো গেট দিয়ে রাখুন, যারা শ্রোতা বন্ধু যারা শুনবেন এর পরে, তারা ভালো করে শুনে রাখুন। যাদের উপর আমরা ভরসা করে আসছেন সেই 2004 সাল থেকে 2016 সালে সেটা আরো বেগ পেলো, 2019-এ আরো বেগ পেলো, এখন তো বন্যা বয়ে গেছে ইয়ের পরে। ভালো করে শুনুন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তারা বেআইনি, তারা ভোটার হলেও তারা বেআইনি। তারপর আর কি প্রশ্ন শুনুন, যদি বেআইনি হয় তাহলে তারা ভোটার কার্ড পেলেন কি করে, প্রশ্ন করা হচ্ছে। উনি উত্তর দিচ্ছেন যখনই তদন্ত হবে ধরা পড়ে যাবে। ওরা কিছু লোক ধরাও পড়ে গেছে, উনি বলছেন তদন্ত যখন হবে ধরা পড়ে যাবে, কিছু লোক ধরাও পড়ে গেছে। অর্থাৎ তারা ভোটার হলেও তারা বেআইনি এবং তারা ধরা পড়ে গেছে, তারা শাস্তিযোগ্য, সেটা ওনার ধারণা। আরো এগোচ্ছে, এইবারে বলছে আমরা কিন্তু মতুয়াদের প্রসঙ্গে বলছি, মানে প্রশ্নকর্তা যারা সাংবাদিক তারা আরো মনে করে দিচ্ছেন যে কাদের সম্বন্ধে আমরা প্রশ্ন করছি, আপনি কি জবাব দিচ্ছেন ভেবে চিন্তে দিন, সুযোগ দিচ্ছে। আমরা তো মতুয়াদের প্রসঙ্গে বলছি, মতুয়াদের তো ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে, তারা প্রতিটি নির্বাচনে ভোট দিচ্ছেন। এবার উনি উত্তর দিচ্ছেন যদি কেউ নাই থাকে, অর্থাৎ বেআইনি যদি কেউ নাই থাকে, উনি তখন মমতা দিদির প্রসঙ্গ এনে বলছেন তাহলে সিএ নিয়ে মমতা দিদির এত ভয় কেন? ওর তো স্বাগত জানানো উচিত। অর্থাৎ তাদের বেআইনি ধরে নিয়ে বলছে, তাহলে বেআইনি যদি নাই থাকবে তাহলে মমতা দিদি স্বীকার করছে না কেন সিএ নিয়ে? উত্তরের তাৎপর্য তাই দাঁড়ায়, তাদের মনে হলে এখনো উনি বেআইনি ধরে রেখেছেন। কিন্তু তারপরে আবার বলছেন, প্রশ্ন করছেন যে মতুয়াদের 100% লোকের আবেদনই তো আর গৃহীত হবে না, খারিজও হয়ে যাবে, তাহলে সেই সব লোকজনের অবস্থা কি হবে? উত্তরটা শুনুন, উত্তরটা উনি কি দিচ্ছেন, ওদের কিছু হবে না। মমতা দিদি মিথ্যে বলছেন, আইনেই বলা আছে যে এদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হবে না, এখনকার স্ট্যাটাস বদলাবে না, সম্পত্তির ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, সব ধরনের রক্ষাকবচ আইনেই রয়েছে। হ্যাঁ, 2019-এর ক্যাতে এগুলো বলা যদিও আছে, কিন্তু তাদের কিছু হবে না। একদিকে বলছো তারা বেআইনি, আবার বলছো তাদের কিছু হবে না। তারপরে আরো শুনুন, আরো ছোট্ট দুটো একটা প্রশ্ন আমি বলছি। তাহলে আবেদন খারিজ হয়ে গেলে সেই মানুষটি কি করবেন? প্রশ্ন করছে, আবেদন যদি খারিজ হয়ে যায় তাহলে তার কি হবে? তখন বলছেন আবেদন খারিজ হবে। উত্তর দিচ্ছে যে আবেদন খারিজ হবে, কারণ তিনি এর মধ্যেই নাগরিক, তার নাগরিকত্ব প্রমাণিত হয়ে যাবে, এর মধ্যেই নাগরিক, তার আবেদন খারিজ হয়ে যাবে, তার নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে। আবার ফিউচার টেন্সে বলছে চ্যালেঞ্জ করতে পারবে না, কর্তৃপক্ষই সেটা প্রমাণ করে দেবেন, মমতার প্রয়োজন পড়বে না। তাহলে কি বুঝলেন? একেবারে সবিরোধী কথাবার্তা তো, সবিরোধী, একেবারে সবিরোধী। উনি শরণার্থী বললেন, বেআইনি বললেন, আবেদন খারিজ হয়ে যাবে সেটা বললেন, আবার আবেদন খারিজ হওয়ার পর নাগরিকত্ব পাবেন বললেন। তাহলে এর কথা কোনটা ভরসা করবেন? আর একটা প্রশ্ন নিয়ে আমি তারপরে আলোচনায় যাচ্ছি। তারপরে উনি বলছেন যে প্রশ্নকর্তা, তাহলে ভয়ের কোনো বিষয় নেই? উনি বলছেন কোনো প্রশ্নই নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের খুশি করার জন্য এইসব মিথ্যে কথা বলছেন। তো প্রশ্ন, এটা লাস্ট প্রশ্ন,
কিন্তু আবেদনপত্র তো লিখতে হবে, আমি বাংলাদেশ থেকে এসেছি, কি জবাবটা কি দিচ্ছেন? তাহলে আবেদন খারিজ হয়ে গেলে সেই লেখাটা থাকছেই। প্রশ্ন করছেন যে তিনি বলছেন, তাহলে আমি দেশে থাকবো কি করে? মানে আবেদন যিনি করছেন তিনি বাংলাদেশ হিসেবে আবেদন করতে হবে, খারিজ হয়ে গেলে আমি এখানে কি করে থাকবো? জবাবটা শুনুন, মানে কি জবাব, এর মাথা মুন্ডু কিছু পাওয়া যায়? উনি জবাব দিচ্ছেন, আবেদন খারিজ তখনই হবে যখন আপনার নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করার কোনো প্রয়োজন থাকবে না, আপনি এর মধ্যেই নাগরিক হয়ে গিয়েছেন। এটা হচ্ছে অমিত শাহের জবাব। যে কথা আমরা বোঝাতে চেয়েছি যে আপনি অলরেডি দেশের নাগরিক, আপনার নাগরিকত্ব আছে, আসুন আমরা নাগরিকত্ব সুরক্ষিত করার আন্দোলনটা শুরু করি। উই আর দি সিটিজেন অফ ইন্ডিয়া, এবং সেই সিটিজেন অফ ইন্ডিয়ার বিষয়টাকে তুমি তার মধ্যে ভেজাল মেশানোর চেষ্টা করছো, সেই আন্দোলনটা শুরু করি, আসুন। আমি অসীমের কাছে একটু আসবো। অসীম, এই আন্দোলন যখন আমরা তোমার ওখানে শুরু করি, তখন প্রথম দিকে মানুষরা বলছিল না দারুণ, এই নাগরিকত্বের সুরক্ষার আন্দোলনটাই করা হবে, কিন্তু তারপরে দেখলাম কিছু স্বঘোষিত এই নেতারা যখন বাধা দিলেন, আমাদের মানুষরা কেমন সরে গেল। কেন অসীম? এখন এই নাগরিকত্ব সুরক্ষার যে আন্দোলনটা, তারা সরে গেল, তাদের কোনো হয়তো তাদের টিকিট পাওয়ার কোনো ব্যাপার ছিল, আমি খুব সংক্ষেপে বলি। তা না হলে আজকে সমস্ত কিছু থাকা সত্ত্বেও, আজকে আপনি অনেক আগে বলেছিলেন যে নাগরিকত্ব সুরক্ষার আন্দোলন করা উচিত, অনেক আগে, সবার আগে বলেছিলেন, কিন্তু এরা আপনার কথায় বিরোধী ভাব প্রকাশ করেছিল। এখন দেখো সেই সমস্ত নেতারা আবার আপনার কথাই মানে সমর্থন করছে। তাহলে তারা কেন তখন বলেছিল যে না নাগরিকত্ব চাই? নাগরিকত্ব চাই কার? যার নেই তার চাই। একেবারে। তাহলে তো নাগরিকত্ব রয়েছে, এখন তারা স্বীকার করছে হ্যাঁ আমরা নাগরিক। তাহলে আপনার সেই সময় যদি এরা আন্দোলনে সাড়া দিত, তাহলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো না। একেবারে না। আমি এখানে নিখিলদার কাছে আসবো। নিখিলদা, তাহলে এই যে আপনি হেঁটেছেন আমাদের সাথে, বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করেছেন, অনলাইনে আমরা লাগাতার চেষ্টা করেছি মানুষের মধ্যে পৌঁছে তাদের বলা, এবং একটা সময় আমরা এই যে বর্ডার এলাকা, অধ্যুষিত মতুয়া এলাকাতে আমরা বোঝানোর জন্য 1.5 মাস ধরে খেয়ে না খেয়ে এই মানুষগুলোর, মানে যেখানে যেখানে তারা পুনর্বাসন পেয়েছে, যে সমস্ত ছিন্নমূল যে কলোনিগুলো আছে সেখানে গেছি, তাদেরকে বলে দিয়েছি যে আপনাদের নাগরিকত্ব আছে, নাগরিকত্বের জন্য দাবির দরকার নেই। অর্থাৎ আজকে আপনি যেটা ব্যাখ্যা করলেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, অমিত শাহ তো সেটাই সমর্থন করে দিল। নিখিলদা কি বলবেন তাহলে আমাদের কোন আন্দোলন করা উচিত? আমাদের এই অন্তত মানে বার্নিং ইস্যু প্রচুর আমাদের সামনে এখন রয়েছে, মানে প্লেটে করে সাজিয়ে দেওয়ার মতো বলা হয়। আমাদের সংঘবদ্ধ হওয়ার জন্য, সংঘবদ্ধ কখন আমরা হই? যখন বিপদ নেমে আসে, সাধারণভাবে দেখা যায়, বা কোনো একটা ধর্মীয় মতবাদের যখন আসে, সেই প্লাবনে সবাই সংগঠিত হয়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে বিপদ একের পর এক ঘনিয়ে আসছে, দেশের প্রতি, সংবিধানের প্রতি, গণতন্ত্রের প্রতি, এবং বিশেষ করে দুর্বলতম শ্রেণী হিসেবে আমাদের প্রতি, সেই সংবদ্ধ হওয়ার একটা সুযোগ তৈরি হয়ে গেছিল। কিন্তু সেই সুযোগটা হয়তো আমাদের নেতৃত্বের অভাবে, নেতৃত্বের ভুলে আমরা বোধহয় আপার হ্যান্ড নিতে পারিনি। অথচ বিরোধী গোষ্ঠী তারা আমাদের সাধারণ মানুষকে, ভোলা ভালা মানুষকে ধর্মের সুড়সুড়ি দিয়ে, নাগরিকত্ব সুড়সুড়ি দিয়ে, এবং একটা বিদ্বেষ মনোভাব সৃষ্টি করে, যে বিদ্বেষের বীজটা কিন্তু লুকোনো রয়েছে।
এটা অস্বীকার করা যাবে না। ঐতিহাসিক ভাবে একটা বিদ্বেষ মনোভাব তাদের মধ্যেও রয়েছে যে নিপীড়ন শিকার হয়ে তারা এসেছেন, সেই সমস্তগুলো কাজে লাগিয়ে তারা বেশি ফসল তাদের ঘরে তুলতে পেরেছে। আমরা সেটা বোধহয় কম রয়ে গেছে। বলছি এই নাগরিকত্ব ইস্যুতে আমরা যে দাবিটা করেছিলাম, সেই দাবি এবং বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে জনগণকে কি বার্তা দিতে চাও? কি করা উচিত আমাদের? এখন ওরা উদ্দেশ্য প্রণীত ভাবে আমাদের যেভাবে নিপীড়ন শুরু করেছে, নাগরিকত্ব কাড়ার যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, সেই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে গেলে আমাদের সে আপনার আগের আন্দোলনে ফিরে আসতে হবে, নাগরিকত্ব সুরক্ষার আন্দোলন করতে হবে। এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। কারণ ওরা নিয়ম করে ফেলেছে, সেই নিয়মটা তো আমাদের বিরুদ্ধে গেছে, অনৈতিক ভাবে নিয়ম করেছে, অনৈতিক ভাবে। তাহলে অনৈতিক ভাবে যখন নিয়ম করছে, সে অনৈতিক নিয়মের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমাদের নাগরিকত্ব, আমরা অলরেডি দেশের নাগরিক, তাহলে নাগরিক যখন, তাহলে আমাদের নাগরিকত্ব যখন বিপন্ন, নাগরিকত্ব সুরক্ষা আন্দোলন ছাড়া তার কোনো রাস্তাই থাকে না। তাহলে মতুয়াদের কিন্তু করার এখনো সময় আছে। এখন আমি আমার উপলব্ধি যেটা, সেটা শুরু থেকেই নেতৃত্বের বোধহয় একটা ভুল ছিল যে নাগরিকত্ব পাওয়ার জন্য আন্দোলন হচ্ছে, উদ্বস্তরা করছে। সেই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে সাধারণ মানুষকে এবং নাগরিক। আমরা এখানকার এবং স্বাভাবিক দাবি নিয়েই আমরা এখানকার নাগরিক হিসাবে বসবাস করছি, নাগরিক দায়িত্ব কর্তব্য পালন করছি। আমাদের এটা জন্মগত অধিকার, এই অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। সেই জন্য নাগরিকত্বের জন্য তোমরা যদি এনআরসি করতে চাও, কোনো তালিকা, কোনো রেজিস্টার যে কোনো একটা দেশে থাকতেই পারে, তো সেই রেজিস্টার করতে গেলে এইসব মানুষকে নাগরিক ধরে নিয়েই তোমাদের নাম তুলতে হবে। এই মানুষগুলোকে সেইটা বুঝতে হবে যে আমাদের নাগরিকত্ব চাই, এই আবেদন করা আমরা চাই, কোনো জায়গা নেই। তোমরা যত সমস্যা সৃষ্টি করেছো যেসব সংশোধনের মাধ্যমে, সেই সংশোধনকে আবার সংশোধন করো যাতে নাগরিক স্বীকার করে নিয়ে তোমরা করতে পারো। এবং এটা মনে রাখতে হবে যে আমরা কোনো কাউকে তোষামত করে এই দাবি রাখবো না। আমরা আগে বলবো যে এই আমাদের বিরুদ্ধে তোমরা আইন বানিয়েছো, এই আইন সংশোধন করে যাতে সমস্যার সমাধান হয়, ভারতবর্ষে আর কোনো সমস্যা না থাকে নাগরিকত্ব বিষয়ে। তারপরে কোন দলকে আমরা সমর্থন করব, কোন দলকে করব না, কি আমাদের নিজস্ব রাজনীতি আমরা দল বানাবো, সেটা আমাদের উপরে। এইভাবে আন্দোলনটা এই হওয়া উচিত।